সাদাফ রুমের দরজা লাগিয়ে বাবার সাথে মুখোমুখি হয়ে দাঁড়ালো। হুমায়ুন রহমান বলল, তুই কি করেছিস এটা না? সাদাফ বাবার দিকে তাকিয়ে শার্টের বোতাম খুলতে খুলতেই বলল, কি করেছি আমি? দেখ, নূর কিন্তু অনেক ছোট, ও কিন্তু এসব কিছুই বোঝে না। শুধু শুধু তুই ওর সাথে এরকম। বলল হুমায়ুন রহমান। সাদাফ হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল, প্রমিস করেছি, প্রমিস রক্ষা করেছি। বছরের পর বছর বিদেশে ছিলাম, এখন বাংলাদেশে এসেছি। আর তুমি যা বলছো সেগুলো আমি কিছুই করিনি। তোমার ছোট্ট মেয়ে যা করার আমার সাথে করে। আমি তো নিজেকে রক্ষা করার চেষ্টা করি। বিশ্বাস না হয় প্রমাণ দেখো। বলে সাথে সাথে এই শার্টের কলারটা একটু সরিয়ে হুমায়ুন রহমানের সামনে ধরল। হুমায়ুন রহমান থতমত খেয়ে গেলেন খামচির দাগগুলো দেখে। তারপর হালকা কেসে কোনো মতেই বলল, কি বললি? ও ছেলেদের সাথে হেসে হেসে কথা বলে, তো মানুষের সাথে হেসে হেসে কথা বলবে না তো কি কেঁদে কেঁদে কথা বলবে? তোমার ছোট ভাতিজি অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলে, তাই ওকে শাস্তি দেওয়ার দরকার ছিল। তোমার ভাতিজিকে বড় হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কিন্তু বড় হয়ে অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলবে, এটা তো মোটেও বরদাস্ত করবো না। কি বড় হয়েছে? মাত্রই তো 16 শেষ হলো। মেয়েটার তো ছোট বোনের থেকেও 1 বছর ছোট। কি এমন বড় হয়ে গেছে? স্বামী সংসার এগুলো কিছুই বোঝে? ওর মাথায় এগুলা কিছু আছে? কোনো মেয়েই বিয়ের আগে যে সংসার স্বামী এগুলো কিছু বুঝে না। আমার মাকে যখন বিয়ে করেছিলে, কে শিখিয়ে পড়িয়ে দিয়েছিল আমার মাকে? তোমার কাছে বিয়ে হয়েছে, সবকিছু শিখেছে, তখন তো ছাড় দাওনি এক ফোঁটাও। নাকি বলেছিলে ছোট, তাই কিছু করব না? যদি ছাড় দিতে তাহলে তো 18 বছর পূর্ণ হওয়ার আগে আমি মায়ের কোলে আসতাম না। বেয়াদব ছেলে। বাবা হই তোমার, নিজের বাবা মায়ের সম্পর্কে এরকম কথা বলতে লজ্জা করে না? আর তাছাড়া সেই সময় যুগ আলাদা ছিল, সেই সময় আর এই সময় এক না। ও, আমার মা ছোট থাকলে সবকিছু করা যায়, আর তোমার মেয়ে ছোট বলে তাকে ফুলের টোকাও দেয়া যাবে না। ভুলে যেও না, এই বয়সে আমি আমার মায়ের পেটে ছিলাম। হুমায়ুন রহমান অবাক হয়ে গেল ছেলের কথা শুনে। তারপরেই বলল, তুই আসলে চাচ্ছিস কি বলতো আমাকে? আমার মায়ের বয়সের হিসেব করলে ওর যথেষ্ট বড় হয়েছে। সেই হিসেবে তোমার ভাতিজিকে একটু একটু টোকা দেয়াই যায়। অনেক ছাড় পেয়েছে তোমার ভাতিজি। আর না, 1 মাস সময় দিয়েছি, তার মধ্যে প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে, বাকি 23 দিন। 23 দিনের মধ্যে তোমার ভাতিজি এসে তোমাদেরকে বলবে আমাকে বিয়ে করতে চায়, আর ঠিক তখনই সাথে সাথে বিয়ে ফাইনাল করে ফেলবে। নূর ছোট, এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্ভব নয়। তুই বুঝতে পারছিস না কেন? অ্যাটলিস্ট 18 বছর পূর্ণ হোক। তোর ছোট আব্বু যদি বিয়েতে রাজি না হয়, তখন আমি ওর সাথে কথা বলছি, ওকে বোঝাবো। সময় দে, এর মধ্যে নূর বড় হতে থাকুক। সাদাফ মুচকি হাসলো, হেসেই বলল, দিলাম তো সময়, 23 দিন পাবে এখনো বিয়ের কথাবার্তা ফাইনাল করার জন্য। আর ঠিক 9 মাস পর তোমার কোলে ছোট্ট একটা নাতি আসবে, সেটার জন্য। এটাই আমার ফাইনাল কথা। ফাইনাল দেওয়ার সময় এখন তুমি ডিসাইড করো, বিয়ের আগে নাতি কোলে নিবা নাকি বিয়ের পর। যেভাবে তোমার ছোট ভাতিজি আমাকে বারবার উস্কানি দিয়ে দেয়, কবে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো আমি নিজেও বলতে পারি না। হুমায়ুন রহমান বোকা হয়ে গেল ছেলের কথা শুনে। কি উত্তর দেবে এই ছেলেকে? ছেলেটা দিন দিন যা হচ্ছে। পরে দাঁত কিরমিরিয়ে বলল, এই, তোর লজ্জা করে না? কি এমন বয়স হয়েছে তোর, বিয়ের জন্য এখন এরকম করছিস? লজ্জা তো তোমার হওয়া উচিত বাবা। ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, বারবার বিয়ের কথা বলছে, অথচ তুমি এদিকে কোনো খেয়ালই করছো না। কেমন পুরুষ মানুষ তুমি? একজন পুরুষ মানুষের চাহিদা তুমি বুঝো না? নিজে তো এই বয়সেও বউ নিয়ে ঘুমাও। ছেলের যে বউ লাগবে বারবার বলছে, সেই খেয়াল আছে? ছেলে যে রাতে এদিক ওদিক গুত্তা মারে, দেখেও চোখ বন্ধ করে থাকা, দোষটা তো তোমার হচ্ছে। আর তোমার ছোট ভাতিজি আমাকে বারবার উস্কায়, বারবার আমার রুমে আসে। এটা তো কপাল ভালো আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখি, কিন্তু 23 দিন সময় দিয়েছি। 23 দিন পরে আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবো না। বলল সাদাফ। হুমায়ুন রহমান ছেলের দিকে তাকিয়েই বললেন, তুই কি নিজের বাবাকে ব্ল্যাকমেল করছিস? ব্ল্যাকমেলের তো কিছুই না, যা সত্যি তাই বললাম। না হলে 9 মাস পর রেডি থাকো, নাতি কোলে নিয়ে ঘুরবে, হয় বিয়ের আগে না হলে বিয়ের পরে। হুমায়ুন রহমান তাজ্জব বনে গেলেন, মনে মনে ভয় পেলেন। জানেন এই ছেলে যা বলছে ঠিকই তা প্রমাণ করেই ছাড়বে কার্যক্রমে। এখন কি করবে, ভাইয়ের সাথে কিভাবে কথা বলবে, এটা নিয়েই উনি মনে মনে দ্বিধায় পড়ে গেলেন। এদিকে নূর রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে দেখতে লাগলেন ঠোঁটের ক্ষতটা। সাথে সাথে মনে পড়ে গেল পার্টির সেই দৃশ্যটা, যখন সাদাফুকে চুমু খাচ্ছিল। এত ব্যথা, এত যন্ত্রণার মধ্যেও নূরের মনে সুখ সুখ লাগছিল কেন? নূর
ঠোঁটে হাত দিতেই আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। সাথে সাথে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল নূর। চোখ বন্ধ করে যেন দৃশ্যটি আরো স্পষ্টভাবে নূরের চোখের সামনে ভেসে উঠল। সাথে সাথে ভেসে উঠল নূর সাদাফের শার্টের গলার খামচে ধরতে গিয়ে সাদাফের গলাতেও আঁচড় কেটেছিল। সাদাফের গলা জ্বলছিল, রক্ত বের হচ্ছিল বোধহয়। নূর সাথে সাথে আলমারির কাছে দৌড়ে গিয়ে আলমারি খুলে মলমটা বের করলো। এটা সাদাফের রুম থেকে নিয়েছিল। গতকাল সাদাফ বলেছিল ব্যথা হলে মলমটা নিয়ে লাগাতে। তখন নূর ওর রুমে নিয়ে এসেছিল মলমটা। রাত বাজে 12টা। নূর অনেকক্ষণ ধরে গড়িমসি করছিল সাদাফের রুমে যাওয়ার জন্য। সাদাফের গলায় অনেকখানি জায়গায় নূরের নখের আঁচড় লেগে কেটে গিয়েছে। নূরের ইচ্ছে করছে যে মলম লাগিয়ে দিতে। সাদাফ ভাই তো মলম খুঁজলেও পাবে না, কারণ নূর ওর রুম থেকে নিয়ে এসেছিল। তাই 12টা বাজার সাথে সাথে নূর দরজা খুলে রওনা দিল সাদাফের রুমের উদ্দেশ্যে। সাদাফ এখন আর রুমের দরজা লাগিয়ে ঘুমায় না। জানে নূর রাতে একবার হলেও আসবে, কোনো না কোনো বাহানায় অবশ্যই আসবে। পাগলিটার ওইসব পাগলামিতে যে অভ্যস্ত হয়ে পড়েছে সাদাফ, তাই রুমে দরজা না লাগিয়ে শুয়ে পড়েছে। ধীরে ধীরে নূর এগিয়ে গেল সাদাফের শিয়রের কাছে। দেখলো সাদাফ উল্টো হয়ে শুয়েছে, কিন্তু আঁচড় তো লেগেছিল গলায়। এখন সাদাফ ভাইকে কি করে ঠিক করিয়ে শোয়াবে? ধীরে ধীরে নূর সাদাফের হাত ধরে টেনে সাদাফকে সোজা করার চেষ্টা করতে লাগলো। অনেকক্ষণ এভাবে চেষ্টা করলো, কোনোভাবেই পারল না। হয়তো সাদাফ ভাই ঘুমিয়ে থাকলে পারত, কিন্তু সাদাফ তো জেগে আছে। তাই সাদাফকে এক চুল পরিমাণও নড়াতে পারল না। নূর ফিস করেই বলতে লাগলো, এত ভারী লোকটা কি করে যে উঠাই? মলমটা লাগিয়ে না দিলে নখের আঁচড় লেগে তো ঘা হয়ে যাবে। মানুষ এত হাতির মতো ভারী কি করে হয়? সাদাফ আর টিকতে পারল না, বলে উঠল, তাহলে কি তোর মতো চড়ুই পাখির মতো ওজন হবে? আচ্ছা, তোর ওজন কত? 35 কেজি নাকি 36 কেজি? বলে এই বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। সাদাফ পাশে বসে আছে মলম নিয়ে। নূর থতমত খেয়ে গেল। আমতা করেই বলল, মোটেও 36 কেজি বা 35 কেজি না, আমি গুনে গুনে পুরো 41 কেজি। ওরে বাবা, গুনে গুনে 41 কেজি? তো 41 কেজির এই চড়ুই পাখিটা কি 80 কেজির এই হাতিকে সহ্য করতে পারবে? বলল সাদাফ। নূর সাথে সাথেই বলল, সহ্য করতে হবে কেন? যখন করতে হবে তখন বুঝবি। আবার বলিস না আমি তোকে সাবধান করিনি। তা আবার এত রাতে কেন এসেছিস? তোকে বলিনি আমার রুমে রাতের বেলা আসতে মানা? মলম নিয়ে এসেছিলাম, আপনার গলায় আঁচড় লেগেছিল তাই মলম লাগিয়ে দিতে এসেছি। নূর অতশত না খাটিয়ে বলল, আমি লাগিয়ে নেব, তুই রুম থেকে যা। আর যাওয়ার সময় রুমের দরজাটা চাপিয়ে দিয়ে যাস। সাদাফ কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর হাত থেকে মলমটা নিয়েই বলল, ঠিক আছে, মলমটা লাগিয়ে নেবেন। নূর সাথে সাথে উঠে দাঁড়ালো, তারপর বলল, বলেই রুমের দরজা চাপিয়ে দিয়ে চলে গেল। পরদিন সকালে নূর তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নেমেছে। স্কুল যাবে, ব্রেকফাস্ট করবে গাড়িতে। তাই বড় মাকে বলল আগেই টিফিন প্যাক করে দিতে। নওরিন আফরোজ আগে থেকেই টিফিন প্যাক করে রেখেছে। নিচে নেমে এসেই সাদাফের দিকে তাকিয়ে বলল, চলুন চলুন, আজকে আমার স্কুলের জরুরি একটা কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। সাদাফ অবাক হয়ে তাকালো নূরের দিকে। প্রতিদিন তো লেট করেই নামে, আজ এমন কি হলো ব্রেকফাস্ট করবে না, তাড়াতাড়ি যেতে বলছে? তারপরও কিছু জিজ্ঞাসা না করেই বলল, ঠিক আছে, বাইরে আয়, আমি গাড়ি বের করছি। গাড়িতে কয়েকবার সাদাফ আর চোখে তাকালো নূরের দিকে। ভীষণ ছটফট করছে নূর, যেন কতক্ষণে গাড়ি থামবে, কতক্ষণে নামবে। কিসের এত তারা সাদাফ জানে না, কিন্তু বারবার লক্ষ্য করলো নূর কেমন যেন ছটফট করছে। স্কুলের গেটের কাছে এসে গাড়ি থামাতেই নূর কোনো মতে সাদাফকে বাই বলে সাথে সাথে বের হয়ে গেল। সাদাফ গাড়ির দরজা লাগাতে দেখলো নূর দৌড়ে স্কুলের গেটের ভেতরে ঢুকে গেল। সাদাফ গাড়ি স্টার্ট দিয়ে অফিসের উদ্দেশ্যেই রওনা দিল। আজকে অফিসে তেমন বিশেষ কোনো মিটিং নেই। সাদাফেরও মন টিকছে না। সকালে নূর কেন এত ছটফট করে স্কুলে গিয়েছিল? যে মেয়ে স্কুলে যেতে চায় না, ভাবতে ভাবতেই অফিস থেকে বাবার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যেই রওনা দিল। পথিমধ্যে হঠাৎ নূরের সিটের দিকে চোখ গেল। দেখলো একটা ছোট্ট খামের মতো কিছু একটা পড়ে আছে। সাদাফ সাথে সাথে গাড়ি একটু সাইড করে পার্ক করলো রাস্তায়। তারপর ছোট্ট খামটি তুলে দিল। সাদাফ খুলে দেখলো ভেতরে একটা সুন্দর রঙিন চিঠি। সাদাফ ফের যেন হৃদয় কেঁপে উঠল। কোনো মতে চিঠিটি খুলে চোখের সামনে ধরে চোখ ছানা মারা হয়ে গেল। চিঠির ভেতরে
কতগুলো গোলাপ ফুলের পাপড়ি দেখেই বোঝা যাচ্ছে হয়তো গতকাল দিয়েছে, কারণ ফুলের পাপড়িগুলো একটু মলিন হয়ে গেছে। চিঠিতে লেখা, আমার হৃদয়ের রানী, তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। হয়তো তুমিও আমাকে ভালোবাসো। যদি তোমার মনে হয় আমার এই চিঠিটি তোমার হৃদয়ের দাগ কাটাতে পেরেছে, তুমিও আমাকে ভালোবাসো, তুমি আমাকে চাও, তাহলে কাল স্কুলে অবশ্যই সকাল সকাল চলে আসবে। আমি ফুল নিয়ে অপেক্ষা করব তোমার জন্য। সবার সামনে আমি তোমাকে প্রপোজ করব। আমি তোমাকে ভালোবাসি। আর যদি মনে করো তুমি আমাকে ভালোবাসো না, তাই এই চিঠিটি ডাস্টবিনে ফেলে দিও। সকালে কালকে যদি স্কুলে না আসো, আমি তোমার উত্তর পেয়ে যাব। ইতি, তোমাকে একান্তে ভালোবাসার মানুষ, রাকিব। চিঠি পড়েই সাথে সাথে চিঠিটি দুমড়ে মুচড়ে হাতে মুঠোয় নিয়ে পকেটে ঢুকালো সাদাফ। তারপর পাগলের মতো কোনো মতে কার ড্রাইভ করে বাড়িতে আসলো। হাজারবার ভাবলো কোনো অন্য কাউকে কেন তুই চালি নূর। বাড়িতে সেই সামনে পড়লে নওরিন আফরোজ। নওরিন আফরোজ সাথে সাথে পানির কথা জিজ্ঞাসা করতে চাইলে সাদাফ কারো দিকে না তাকিয়ে চুপচাপ উপরে চলে গেল। ওপরে গিয়ে সাথে সাথে ঢুকলো নূরের রুমে। ঢুকেই দেখলো সাইমন ও রিমা নূরের রুমে গল্প করছে। হঠাৎ চোখ পড়লো নূরের রুমে ড্রেসিং টেবিলের উপর কয়েকটি ফুল। সাদাফ আর নিজেকে ধরে রাখতে পারল না, সাথে সাথে নূরের রুমের ভেতরে ঢুকে সবার সামনে চর মেরে বসলো নূরকে। নূর চরের তীব্রতা সহ্য করতে পারেনি, তার চেয়েও বেশি তীব্র সাদাফের দেওয়া আঘাত, যা নূরের হৃদয়ে সইতে পারেনি। এত জোরে চর পড়ার সাথে সাথে নূর খাট থেকে ছিটকে পড়লো ফ্লোরে। নূর সাথে সাথে জ্ঞান হারালো। সাইমন সাথে সাথে নূরকে এসে ধরলো, দেখলো জ্ঞান হারিয়ে গেছে। নূরের গালে 5টি আঙুলের দাগ বসে গেছে। সাইমন সাদাফের দিকে তাকিয়েই বলল, ভাইয়া মারলে কেন? কি করেছে নূর? রিমা অবাক হয়ে গেল, সাথে সাথে এসে ধরলো নূরকে। নূরের গালে হালকা ধরে দেখলো 5টি আঙুলের ছাপ বসে গেছে। তাকালো সাদাফের দিকে, তারপর আবারও নূরকে ডাকতে লাগলো। এই নূর, নূর ওঠ, নূর ওঠ। সাদাফ সাইমনের দিকে তাকিয়েই বলল। ওকে শাসন করার অধিকার কি আমার নেই? সাইমন বলল, আছে, কিন্তু কি করেছে নূর যার জন্য এমন জোরে তুমি আঘাত করলে? যেখানে নূরকে একটা জোরে ধমক দিও, দেখো না তুমি? তাহলে বুঝে নেই ওর অপরাধটা অনেক গুরুতর। এদিকে সাদাফের ব্যবহার দেখে আগে নওরিন আফরোজের সন্দেহ হয়েছিল, তাও দৌড়ে ওপরে এসেই এই অবস্থা দেখলো। নূর ফ্লোরের নিচে পড়ে আছে। সাদাফ রাগে গজগজ করছে। সাইমন ও রিমা নূরের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। হতবাক হয়ে গেল নওরিন আফরোজ, সাথে সাথে জানতে চাইলেন কি হয়েছে নূরের? নূর এভাবে অবচেতন অবস্থায় পড়ে আছে কেন? হঠাৎ চোখ পড়লো ঠোঁটের কোণে যেন এক রক্ত ফোঁটা। সাথে সাথে তাকালো সাদাফের দিকে। সাদাফের মুখ দেখে বোঝা যাচ্ছে এই আঘাতটা সাদাফের থেকে এসেছে। নওরিন আফরোজ উঠে এসে সাদাফের সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে জানতে চাইল, কি হয়েছে নূরের? নূর এভাবে অবচেতন অবস্থায় পড়ে আছে কেন? কি করেছিস? সাদাফ হাতের আঙুল খুলে মুষ্টিবদ্ধ করে অন্যদিকে ঘুরে তাকিয়ে রইল। নওরিন আফরোজ সাদাফের হাত ধরে টেনে নিজের সামনে এনেই বলল, কি হয়েছে? কথার উত্তর দিচ্ছিস না কেন? কি করেছিস নূরকে? ভুল করেছে, অপরাধ করেছে, শাস্তি দিয়েছি। নাকি এখন আমি ওকে শাস্তি দিতেও পারবো না? সেই অধিকার আমার নেই? নওরিন আফরোজ বলল নওরিন আফরোজ। অবশ্যই আছে, অধিকার আছে। তাই বলে তুই ওকে মেরে অজ্ঞান করে ফেলবি? অজ্ঞান করার মতো কিছুই করিনি। একটা থাপ্পড় দিয়েছি, ও থাপ্পড় খেয়ে অজ্ঞান হয়ে গেলে তাতে আমার কিছু করার নেই, কারণ ওর ভুলটা অনেক বড়। ওকে আরও মারা উচিত ছিল। ভুল যদি এতই বড় হয়ে থাকে তাহলে বড়দের কাছে বিচার দিলি না কেন? ভুলে যাস না ওর বাবা মা এখনও জীবিত আছে। আর তাছাড়া তোর বাবা তো আছেই। তোর বাবা যদি শুনতে পারে তুই নূরের গায়ে হাত তুলেছিস, তাহলে কি হবে ভেবে দেখ। নওরিন আফরোজ কিছুক্ষণ থেমে ছেলের দিকে তাকিয়ে আবারও বলল, সত্যি করে বল, কি এমন করেছে নূর? তুই তো কখনো নূরের দিকে চোখ তুলে তাকিয়েও কথা পর্যন্ত বলতিস না, তাহলে আজকে কি এমন করলো? একেবারে থাপ্পড় লাগিয়ে দিলি। নওরিন আফরোজ আরও কিছু বলবে তার আগেই হনহনিয়ে সাদাফ রুম থেকে বের হয়ে গেল। কারো কোনো কথার প্রশ্নের উত্তর দেওয়ার মুডে নেই এই মুহূর্তে, তাই ওর নিজের রুমে যেতে হবে, যে মাথা ঠান্ডা করতে হবে। সাদাফ রুমে ঢুকে সাথে সাথে ওয়াশরুমে চলে গিয়ে ওয়াশরুমে শাওয়ার অন করে পানির নিচে দাঁড়িয়ে রইল মাথা ঠান্ডা করার জন্য। কিছুক্ষণ
মাথা ঠান্ডা করে হাতের দিকে তাকালো। এই হাত দিয়ে নূরের গায়ে আঘাত করেছে। ও ছোট্ট নূর চারদিকে কখনো একটু জোরে শব্দ করে কথা বলে দেখেনি পর্যন্ত। পরক্ষণেই মনে পড়ে গেল নূরের কাছ থেকে পাওয়া চিঠিটার কথা, যে চিঠিতে স্পষ্ট লেখা আছে যদি নূর সেই ছেলেকে ভালোবাসে তাহলে ও তাড়াতাড়ি স্কুলে যাবে। নূর তো আজকে তাড়াতাড়ি স্কুলে গিয়েছিল, তাহলে কি সেই ছেলেকে ভালোবাসে? যদি ওই ছেলেকে ভালোবেসে থাকবে তাহলে সাদাফের বিয়ে নিয়ে এত টেনশন কেন নূরের? আর এতদিন এইগুলো কি ছিল? সাদাফ কি তাহলে ভুল বুঝলো নূরের সম্পর্কে? মনে মনে ভাবলো সাদাফ। এদিকে নূরের জ্ঞান ফেরার পর থেকেই নূরের শরীরে হালকা জ্বর শুরু হয়ে গেল। বাড়িতে কেউ হুমায়ুন রহমান ও ফজলুর রহমানকে জানায়নি সাদাফ নূরকে মেরেছিল। সামিয়া বেগম পরে শুনেছে নূরকে চর মেরেছে সাদাফ। উনি অবশ্য ভেবেছে যেহেতু বলেছে নূর অন্যায় করেছে তাহলে হয়তো বড় ধরনের কোনো অন্যায় করে থাকবে, না হলে সাদাফ তো মারার ছেলে নয়। নূর অসুস্থ হয়ে গিয়েছে, সবাই ভেবেছে এমনি হালকা পাতলা জ্বর। হুমায়ুন রহমান ও ফজলুর রহমানকে ওইভাবে নূরের জ্বরের কথা বলা হয়নি, বলেছে ও ঘুমিয়ে গেছে। তাই বাবা বা চাচা কেউ আর ডিস্টার্ব করতে আসেনি, আসলে হয়তো গালের দাগ দেখেই বুঝে যেত কি হয়েছে। ঘুমিয়েছে নিজের রুমে, কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে নিজেও বলতে পারবে না নূর। রাত বাজে 1টা। সাদাফের কোনোভাবেই ঘুম আসছে না। সাদাফ জানতে পেরেছে নূরের জ্বর এসেছে, কিন্তু ওই রুমে যেতে পারছে না। হঠাৎ কি মনে করে যেন পকেট থেকে আবার নূরের কাছ থেকে পাওয়া চিঠিটা বের করে হাতে নিল। বের করে আবার চিঠিটা মনোযোগ দিয়ে পড়তে লাগলো। কত শতবার পড়েছে চিঠিটা তার হিসাব নেই। হঠাৎ করে কি মনে করে চিঠিটা উল্টে পিঠ ঘুরিয়ে দেখলো একটি লাভ শেপ আঁকা, যেখানে দুটি নাম স্পষ্টভাবে জলজল করছে। দেখেই সাদাফের যেন হুঁশ উড়ে গেল, বুঝতে পারলো কত বড় ভুল করে ফেলেছে। চিঠিতে স্পষ্ট করে লেখা আছে নূরের এক বান্ধবী রাহার নাম এবং ওই ছেলের নাম। তার মানে চিঠিটা নূরের ছিল না, অথচ শাস্তি নূরকেই দেওয়া হয়ে গেছে। সাদাফ জানে না এই মুহূর্তে কি করবে। রাত বাজে 2টা। কোনোভাবে আর ঘরে মন টিকাতে পারছে না। পাশের রুমে নূর হয়তো ছটফট করছে, কি করবে, কোন মুখে যে নূরের সামনে দাঁড়াবে সেটাও বুঝতে পারছে না। অতঃপর সিদ্ধান্ত নিল যাই হোক নূরের রুমে এখন যেতেই হবে না, না হলে যে এখন দম বন্ধ হয়ে মরে যাবে। সাদাফ নূরের রুমে ঢুকতেই নূর যেন জেগে গেল। খুব বেশি একটা গভীর ঘুমে ছিল না, থেকে থেকে কান্না করছিল, জ্বরের ঘরে ছিল। চোখ পিটপিট করে খুলে দেখলো সাদাফ রুমে ঢুকেছে। সাদাফ এগিয়ে গিয়ে নূরের সামনেই দাঁড়ালো, দেখলো নূরের চোখ হালকা খোলা। সাদাফ নূরের সামনে হাঁটু ভেঙে বসে নূরের গালে হাত রেখে জিজ্ঞাসা করলো, ব্যথা করছে খুব? আপনার জানতে হবে না। কার জানতে হবে তাহলে? যে খুশি সে জানুক, আপনিই আমার রুম থেকে যান। সাদাফ বিছানায় উঠে জড়িয়ে ধরলো নূরকে। নূর ছোটার জন্য এলো পাতারি হাত পা নাড়তে লাগলো। দুর্বল শরীর তাই পেরে উঠলো না নূর। ছাড়ুন অশুভ নির্দয় লোক, কিসের অধিকার ফলাতে আসেন বারবার? বলেই নূরের গালে চুমু খেলো সাদাফ। প্রতিবেশীর হক, তোর রুমে এসে জড়িয়ে ধরার হক সবার আগে আমার। বেশি নড়লে আরেকটা জ্বর খাবি। চুপচাপ বুকে থাক। সরি, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দে। ব্যথায় নূর কোকিয়ে উঠলো। সাদাফ ধীরে ধীরে ছোট ছোট চুমু খেতে লাগলো নূরের গালে। বিকাল 5টায় অফিস থেকে এসে পড়েছে সাদাফ। মিটিং নেই তার, তাড়াহুড়ো করে চলে এসেছে। নূরের শরীর ভালো ছিল না, গতকাল থাপ্পড়টা বেশ জোরে লাগায় এখনো পর্যন্ত জ্বর ছাড়েনি। রাতের বেলা যদিও নূরকে বুকে নিয়ে একটু শুয়েছিল, কিন্তু ভোরবেলা আবার নিজের রুমে চলে আসতে হয়েছে। জ্বর খুব একটা কমেনি নূরের। ফজলুর রহমান সাদাফকে তড়িঘড়ি করে ভেতরে ঢুকেই পানি খেতে দেখে সামনে এগিয়ে এলেন। তারপর বলেন, কিরে, কতদিন পার হয়ে গেল, তোর বিয়ের প্রস্তাব তো এলো না। মেয়ে না হয় না আসতে পারে, লজ্জা পেতে পারে, আমাদেরকে বল, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাই। সাদাফ বলল, বিয়ে হবে সামনের মাসে, এখনো 22 দিন সময় আছে। এই 21 দিনের মধ্যে যে দিনই মেয়ে প্রস্তাব নিয়ে আসবে তার পরের দিনই বিয়ে হয়ে যাবে, সমস্যা নেই। মানে কি, প্রিপারেশনের একটা ব্যাপার আছে না? বিয়ে কি হুটহাট হয়? আমার বিয়ে হুটহাট হবে, সমস্যা নেই। যেদিন মেয়ে এসে বলবে আপনার ছেলেকে বিয়ে করতে চাই, ঠিক তার পরের দিনই বিয়ে হয়ে যাবে। প্রয়োজন পড়লে যত অনুষ্ঠান করার বিয়ের পরে করো, কোনো সমস্যা নেই। মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না, এখানেই আছে।
ফজলুর রহমান অবাক হয়ে বললেন। মানে এখানে আছে মানে? সাদাফ পানি খেয়েই বলল। মানে বিয়ের পর তো এখানেই থাকবে, পালিয়ে তো যাবে না, যত ইচ্ছা অনুষ্ঠান করতে পারবে। বলেই পানি খেয়ে সাথে সাথে ওপরে উঠে গেল। ওপরে উঠেই নূরের রুমে দরজা চাপানো দেখে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো। সাদাফ ঢুকেই দরজা বন্ধ করে দিল। নূর ঘুমিয়েছিল না আধো জাগানায় ছিল। হঠাৎ হুড়মুড়িয়ে সাদাফকে রুমের ভেতর ঢুকতে দেখেই নূর শোয়া থেকে উঠে বসলো। বসে গায়ের কাপড় চোপড় ঠিক করতে লাগলো। নূরের দিকে তাকিয়ে দেখলো মুখটা কেমন মলিন হয়ে আছে, আর থাপ্পড়ের দাগ এখনো স্পষ্ট। সাদাফ ধীরে ধীরে এগিয়ে এলো নূরের কাছে, চোখে পানি টইটম্বর। বুঝতে পারছে সাদাফকে দেখে নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো, ফিরেও তাকালো না সাদাফের দিকে। এদিকে নূরের ঠোঁট দুটি ছোট বাচ্চাদের মতো উল্টিয়ে আছে। বুঝতে পারছে আর একটু হলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেবে নূর। নীলা সাদাফ নূরের কাছে এসে বসলো, বসেই বলল। আমার দিকে তাকা নূর। নূর তাকালো না, চুপচাপ অন্যদিকে মাথা ঘুরিয়ে রাখলো। সাদাফ আরও বেশ কয়েকবার ডাকলো। নূরের একই অবস্থা, সাদাফের দিকে ফিরেও তাকাচ্ছে না। এদিকে চোখের পানি যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাবে। সাদাফ বলল। আর একবার ডাকবো, যদি ফিরে না তাকাস আমি ভয়াবহ কিছু করে ফেলবো নূর। গত রাত থেকে চেষ্টা করছি, একটা কথাও শুনছিস না। বলেছি ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, সব মিথ্যা যাচাই না করে তোর উপর আমি অন্যায় করেছি। আমি তো করেছি, অন্য কেউ তো করেনি। আমার এতটুকু ভুল তুই সহ্য করতে পারছিস না? শাস্তি দিতে চাস? চুপচাপ থেকে আমাকে শাস্তি দিবি? তা হবে না, আমার সাথে কথা বলতে হবে। কথা না বললে আমি এখন ভয়াবহ কিছু করে ফেলবো নূর। শেষবারের মতো বলছি, আমার দিকে তাকা। নূরেরও অভিমান হয়েছে এভাবে সবার সামনে হঠাৎ করে এত জোরে থাপ্পড় মারায়। যাকে নূর এত ভালোবাসে সে শুধু শুধু এসে নূরের গায়ে এভাবে আঘাত করবে। নূর কোনোদিনও এটা কল্পনাও করেনি। আঘাতটা নূরের হৃদয়ে গিয়ে লেগেছে। তাই নূর চুপচাপ রইল, ফিরে তাকালো না সাদাফের দিকে। হঠাৎ দেওয়ালে ঘুষি মারার শব্দে নূর ফিরে তাকালো দেওয়ালের দিকে। দেখলো দেওয়ালে হাতের রক্ত লেগে আছে। সাদাফের হাত চুয়ে চুয়ে রক্ত পড়ছে, হাত যেন কাঁপছে। মাত্রই দেওয়ালে ঘুষি মেরেছে সাদাফ। নূর সাথে সাথে দৌড়ে এসে সাদাফের হাত ধরে চোখের পানি যেন ধরে রাখতে পারল না। নূর ঝরঝরিয়ে সব চোখের পানি ছেড়ে দিল। সাদাফের হাতের দিকে তাকিয়ে নূরের যেন কলিজাটা শুকিয়ে গেল। কিভাবে রক্ত পড়ছে, ফ্লোর ভেসে যাচ্ছে রক্তে। নূর হাতটি বুকের কাছে নিয়ে ফু দিতে লাগলো, আর সাদাফের দিকে তাকিয়ে রইল। তারপর বলল। কেন এমন করলেন? আমি তো আপনাকে বলিনি এরকমটা করতে। কত রক্ত বেরোচ্ছে দেখুন না, নিশ্চয়ই কষ্ট হচ্ছে আপনার অনেক, খুব ব্যথা করছে নিশ্চয়ই। বলেই আবার সাদাফের হাতে ফু দিতে লাগলো বোকানোর, যেন ফু দিলেই সমস্ত ব্যথা গায়েব হয়ে যাবে সাদাফের। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। এইভাবে কিছু রক্ত ঝরিয়ে যদি নূরের রাগ কমানো যায়, তাহলে এরকম শত শত ফোঁটা রক্ত ছড়ানো মঞ্জুর সাদাফের। এদিকে দরজা নক করছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। এমন হুড়মুড় করে সাদাফ অফিস থেকে এসে নূরের রুমে ঢুকেছে। ফজলুর রহমানের সন্দেহ হয়েছে নূরের কিছু হয়েছে কিনা। ওপরে এসে রুমে দরজা বন্ধ পাবার সাথে সাথে নক করবে, এমন সময় দেওয়ালে কিছু একটা জোরে ঘুষি বা কিছু শব্দ পেয়েছে, যার কারণে এখন দরজা জোরে জোরে নক করছে হুমায়ুন রহমান। ফজলুর রহমান মনে মনে চিন্তা করছেন কি এমন হয়েছে। দরজা লাগিয়ে রেখেছে, আর ভেতরে কিসের শব্দ হলো। মনে হলো কেউ দেওয়ালে সজোরে ঘুষি মারলো। নূরেরও মনে হয় কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। বাবার মন উতলা হয়ে উঠল, জোরে জোরে দরজা নক করতে লাগলো, বলতে লাগলো। বাবা সাদাব, তাড়াতাড়ি দরজা খোল। কি হয়েছে সাদাব, তাড়াতাড়ি দরজা খোল। সাদাফ চুপচাপ দাঁড়িয়ে রইল। নূর এগিয়ে গেল দরজার কাছে, দরজা খুলে দরজার সাইডে দাঁড়ালো। রুমের ভেতর প্রবেশ করলো হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। হঠাৎ করে এত রক্ত দেখে, দেওয়ালে রক্ত দেখে সাথে সাথে সাদাফের দিকে তাকালো। দেখলো হাত দিয়ে ঝরঝরিয়ে রক্ত পড়ছে। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান দুজনই সাদাফের দিকে দৌড়ে গেল। হুমায়ুন রহমানের যেন কলিজাটা কেঁপে উঠল। নিজের আদরের প্রিয় সন্তানের হাত থেকে এভাবে রক্ত ঝরছে দেখে যেন উনি সহ্য করতে পারছে না। সাথে সাথে সাদাফের হাত নিজের হাতে নিয়েই বলল। কি হয়েছে? আমার বাবার হাত থেকে এত রক্ত পড়ছে কেন? ফজলুর রহমানও যেন পাগল প্রায় হয়ে গেলেন। নিজের আদরের ভাতিজা চুপচাপ দাঁড়িয়ে আছে, এরকম রক্ত পড়ছে
উনিও দিশেহারা হয়ে গেলেন সাদাফের হাত দেখে। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান ছেলের এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। ফজলুর রহমান তো বললেন, কি রে, কি হয়েছে বাবা? হঠাৎ করে এরকম কেন করলি? কি করেছে নূর? কিছু করেছে? আমাকে বল। নিজেকে শাস্তি দিতে গেলি কেন? সাদাফ নীরব রইল। হুমায়ুন রহমান এখনো ছেলের হাতটা হাতে নিয়ে তাকিয়েছে ছেলের দিকে। পুরুষ মানুষ হুমায়ুন রহমান কাঁদতে পারছে না, তারপরও চোখের কোণে জল জমা হয়েছে। ছেলের এমন রক্তাক্ত হাত উনি সহ্য করতে পারছে না। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে নিচ থেকে সবাই ছুটে এলো। নওরিন আফরোজ, সামিয়া বেগম, সাইমন এবং রিমা সবাই দৌড়ে এসে এই অবস্থা দেখে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। রিমা দৌড়ে এসে বলল, ভাইয়া, কি হয়েছে হাতে? কিভাবে এত রক্ত পড়ছে? দেওয়ালে ঘুষির কারণে হয়তো এত রক্ত পড়তো না। দেওয়ালে একটি আয়নায় ফটো ফ্রেম ঝুলানো ছিল। ঘুষিটা যেখানে গিয়ে লেগেছে এবং গ্লাস ভেঙে হাতে ঢুকে যাওয়ার কারণে এত রক্ত ঝরছে। সবার অবাক চাহনি এবং প্রশ্ন এড়িয়ে হঠাৎ করেই সাদাফ রুম থেকে হনহনিয়ে বের হয়ে গেল। শুধুমাত্র নওরিন আফরোজ, সাইমন, রিমা, সামিয়া বেগম, নূর জানে সাদাফ কেন এরকম করছে। হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান নিজ নিজ স্ত্রীর দিকে তাকালেন, বললেন, আমার কাছে থেকে কি লুকাচ্ছ? সত্যি করে বল, কি হয়েছে এই 2 দিন? বাধ্য হয়ে নওরিন আফরোজ সবকিছু খুলে বলল, গতকালকের কথা এবং নূরের জ্বরের কথা। ফজলুর রহমান নূরের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন গালে 5 আঙুলের দাগ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু কেন থাপ্পড় মেরেছিল নূরকে এটা এখনো পর্যন্ত কেউ জানে না। ফজলুর রহমান ভাইয়ের রাগ থেকে সাদাফকে বাঁচাতেই বলেন, সাদাব যেহেতু ও শাসন করেছে, অবশ্যই কোনো কারণ ছিল ভাইজান। সাদাবকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। তাছাড়া যথেষ্ট হয়েছে, ছেলেটার হাত থেকে রক্ত পড়ছে। তাড়াতাড়ি ড্রেসিং করাতে হবে, নইলে যে আরও বড় ক্ষতি হয়ে যাবে। বরং সাইমন, তাড়াতাড়ি ডাক্তারের কল দে, বল হাত কেটে গিয়েছে, ড্রেসিং করাতে হবে। ভাবি, আপনি সাদাবের রুমে যান আর দয়া করে এসব বিষয়ে কোনো প্রশ্ন করবেন না। যা হওয়ার হয়েছে, নূর অবশ্যই কিছু করেছে, না হলে সাদাব এভাবে গায়ে হাত তুলতো না। আমরা সবাই জানি সাদাব নূরকে কতটা আদর করে, কতটা কেয়ার করে। হুমায়ুন রহমান অবাক হয়ে গেলেন যে নূরকে ছাড়া সাদাফের চলে না। নূরকে মুখ ফুটে একটা কটু কথা বলে না, সেই নূরকে থাপ্পড় মেরেছে। কি এমন হয়েছিল আর এখনই বা কি হয়েছে নিজের হাত এভাবে ক্ষতবিক্ষত করে ফেলেছে ছেলেটি? ও যতই ঠোঁটকাটা থাকুক না কেন, সাদাফ তার অতিশয় ভদ্র বাচ্চা, এটা উনি জানেন। অনেক ভালো ছেলে, কখনো কারো কোনো ক্ষতি করার ছেলে সাদাফ নাই। তাহলে কি এমন হতে পারে? দুজনের মধ্যে কি বিয়ে নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়েছে কিনা সবকিছু জানতে হবে আগে ছেলেটার হাতে ড্রেসিংটা সম্পন্ন হোক। এদিকে নূরের কান্না যেন থামছে না। কান্না করতে করতে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, ওনার হাত থেকে অনেক রক্ত ঝরছে। অনেক জোরে ঘুষি মেরেছে দেয়ালে, দেখো না, দেয়ালেও এখনো রক্ত লেগে আছে। তাড়াতাড়ি ডক্টরকে আনো, না জানি কত কষ্ট হচ্ছে ওনার। বলেই আবার কান্না করে দিল নূর। সন্ধ্যায় ডাক্তার এসে ড্রেসিং করে দিয়ে গেছে এবং জানিয়েছে প্রচুর ব্যথা হবে। ওষুধ দিয়ে গেছে, 2 দিন রেস্ট নেওয়ার জন্য বলেছে। 2 দিন সাদাফ অফিস যাবে না। কেউ আর সারাদিন এই ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি। কেউ ওর কাছে আর কিচ্ছু জানতে চায়নি। রাতের ডিনারের সময়ও নিচে যায়নি সাদাফ খাওয়ার জন্য। বলতেই পরে খাবে বলে শুয়ে পড়েছে। কারোর সাথে কথা বলতে চাচ্ছে না সাদাফ। এদিকে রাত 11টা বেজে গেল। ছেলেটা এখনো ডিনার করে ওষুধ খাচ্ছে না। দরজা লাগিয়ে শুয়ে আছে, তাই নওরিন আফরোজ বাধ্য হয়ে নূরের কাছে এসেই বলল, নূর, খাবার নিয়ে উপরে যা। নওরিন আফরোজ কথাটি বলে তাকিয়ে রইল নূরের দিকে। দেখে বোঝা যাচ্ছে কয়েক ঘন্টা এক নাগারে কান্নার ফলে চোখ মুখ ফুলে গিয়েছে। নিশ্চয়ই দুজনের মধ্যে এমন কিছু হয়েছে যার কারণে ছেলেটা এরকম পাগলামি করে বসেছে। তাই মনে মনে ভাবলেন ঔষধকে সাথে করে ঔষধ আর খাবার দিয়ে পাঠাবে, তাহলে হয়তো আর না করতে পারবে না ছেলেটা। তাই নূরের মাথায় হাত রেখেই বললেন, যা। তুই গিয়ে বললে দরজা খুলে দিবে, আমার বিশ্বাস। আমার উপর আরো রাগ করবে, বকা দিবে। তখন যদি রাগ করে আবার নিজের উপর কোনো ক্ষতি করে বসে উনি। কিছু করবে না, যা। কথা বলেই নূরকে দাঁড় করিয়ে খাবারটা হাতে দিয়ে নূরকে সাদাফের রুমে সামনে এনেই বলল,
নক কর, খাবার খাইয়ে তবে নিচে নামবি। নূরের গালে হালকা চুমু খেয়ে বলল। যা, আমি এবার নিচে যাচ্ছি। তারপর নরিন আফরোজ নিচে নেমে আসলেন। নূর মনে মনে সাহস করে কোনো মতে দরজা দুবার নক করলো। সাদাফ জানে এই মুহূর্তে শুধুমাত্র নূর এসেছে, অন্য কেউ না, তাই প্রথমে কোনো সাড়া দিল না। কিন্তু নূর কয়েকবার একাধারে নক করার কারণে সাদাফ ধীরে ধীরে উঠে দরজা খুলে আবার বিছানায় গিয়ে মাথায় হাত রেখে শুয়ে পড়ল।